আমি আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, এটা একটা আবদ্ধ পাত্র, কারণ এর উপরটা বন্ধ ও এখানে তরলের উপরের স্থানটা বায়ুশূন্য। উপরে তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1 ও এখানে ছোট্ট একটা ছিদ্র আছে যার ক্ষেত্রফল খুব ছোট A2 এত ছোট যে এটা A1 এর 1000 ভাগের 1 ভাগ। এরপর আমরা কন্টিনিউটি ইকুয়েশন ব্যবহার করলাম, যেখান থেকে পেলাম যে বেগে এই পানির তল নিচের দিকে নেমে যাচ্ছে অর্থাৎ V1 গুণ এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1 হলো এই পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা সমান হবে আউটপুট বেগ V2, যেটাকে আমরা অন্যান্য সবকিছুর ফাংশন হিসেবে প্রকাশ করতে চাই, সেই V2 গুণ আউটপুট ক্ষেত্রফল A2। ও এখানে দেখি একটু ভুল আছে, ঠিক বুঝতে পারছি না আমার আগের ভিডিওতে এই ভুলটা করেছিলাম কিনা। তো যা বলছিলাম, প্রারম্ভিক বা উপরের বেগ গুণ উপরের অংশটুকুর ক্ষেত্রফল সমান সমান আউটপুট বেগ গুণ আউটপুট ক্ষেত্রফল A2, বা A2কে আমরা লিখতে পারি A1 ভাগ 1000। আর বাম পাশে তো A1 আছেই, তাহলে দুই পাশ থেকে A1 বাদ দিয়ে দেওয়া যায়। এখান থেকে আমরা পেলাম আউটপুট বেগ, না দুঃখিত, ইনপুট বেগ, অর্থাৎ উপরে পানির তল নিচের দিকে যে বেগে নেমে যাচ্ছে সেটা হবে এখান দিয়ে তরল যে বেগে বের হয়ে যাচ্ছে সেই বেগের 1000 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে বার্নৌলিস ইকুয়েশনের বাম পাশে যে ভ্যারিয়েবলগুলো আমাদের দরকার তার তিনটাই পাওয়া গেল, এই তিনটা পাওয়া গেল। তাহলে এখন সমীকরণের ডানের ভ্যারিয়েবলগুলো কি হবে? এখানে যে ছোট ছিদ্রটা আছে সেই ছিদ্রতে চাপ কত? আমি এখন বার্নৌলিস ইকুয়েশনটা লিখছি। P1 যোগ রো GH H1 যোগ রো V1 স্কয়ার ভাগ 2 সমান সমান P2 যোগ রো GH2 যোগ রো V2 স্কয়ার ভাগ 2। আমরা বাম পাশের সবগুলো টার্ম ইতিমধ্যে বের করে ফেলেছি, এখন ডান পাশের গুলো বের করতে হবে। তাহলে দ্বিতীয় বিন্দুতে বা ছিদ্রতে চাপ কত? এই পর্যায়ে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, কারণ আমিও প্রথম দিকে এই ভুলটা করতাম। আপনার মনে হতে পারে যে এই চাপটাই কি এই গভীরতায় তরলের চাপ। বার্নৌলিস ইকুয়েশন কিন্তু তা বলছে না। বার্নৌলিস ইকুয়েশনের এই চাপটা হলো এই ছিদ্রটাতে বাহ্যিক চাপ। তাহলে বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা যখন সমীকরণটা প্রতিপাদন করেছিলাম তখন প্রথম টার্মটা ছিল কাজ বা ওয়ার্কের টার্ম। এই টার্মটাও কিন্তু কাজ প্রকাশ করে, আমরা শুধুমাত্র একটু পরিবর্তন করে নিয়েছিলাম। আমরা যদি একটু চিন্তা করি, পানি যখন এই ছিদ্রটা দিয়ে বের হচ্ছে তখন কিন্তু পানি কোনো কাজ করছে না, কারণ পানি কোনো কিছুর ওপর কোনো বল প্রয়োগ করছে না। আপনি যখন এই সমীকরণের ডান পাশের চাপের কথা চিন্তা করবেন তখন কিন্তু আউটপুট চাপ এই গভীরতায় পানির চাপ নয়, বরং এই ছিদ্রতে প্রযুক্ত বাহ্যিক চাপ হচ্ছে এক্ষেত্রে আউটপুট চাপ, এবং এখানে কোনো বাহ্যিক চাপ প্রযুক্ত হচ্ছে না। কিন্তু ধরুন এই ছিদ্রটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আউটপুট চাপ হবে সেই চাপ যেটা পাত্রটাতে বাইরে থেকে প্রযুক্ত হবে, যেটা পাত্রটির ভেতরে তরলকে তার জায়গায় ধরে রাখবে, এবং সেক্ষেত্রে পানির কোনো বেগ থাকতো না, যেহেতু পানি আর বের হতে পারছে না। যাই হোক, আমাদের ক্ষেত্রে এই ছিদ্রটা যে চাপ সৃষ্টি করছে তার মান 0, তার মানে আমরা বলতে পারি P2 0। তাহলে উপরের P1 এর মান 0, যেহেতু এর উপরে বায়ু নেই, ও P2 এর মানও 0, দুই পাশের চাপের মানই 0। এখানের এই চাপ কিন্তু বাহ্যিক চাপ। P1 হলো একটা বাহ্যিক চাপ যেটা পাইপের পানির ভেতরের দিকে কাজ করছে। এটাকে আপনারা পাইপ হিসেবেও দেখতে পারেন। আমি পাইপটা এঁকে দেখাচ্ছি। পাইপটা দেখতে কিছুটা এরকম। পাইপটা দেখতে না ঠিক মতো হলো না, আমি আবার আঁকছি। পাইপটা শুরুতে উপরের দিকের মুখটা বড় ও নিচের দিকে এটা সরু হয়ে খুব ছোট হয়ে গেল, আর এই অংশটুকুতে বাতাস নেই ও পানি নিচের ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। পানির ভেতরের দিকে চাপ 0, ও আমি আগে বলেছি যদি ছিদ্র করা হয় ছিদ্র থেকে বের হওয়া চাপের মানও 0, তার মানে এখানে কোনো কাজ সম্পন্ন হচ্ছে না। এখন এই টার্মটা কি? এই টার্মটা ছিল বিভব শক্তির টার্ম। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম H1 = H। যেহেতু এই বিন্দুর গভীরতাকে 0 ধরা হয়েছিল, তাহলে এটা দাঁড়ায় এরকম: রো গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ H যোগ
রো গুণ v1 স্কোয়ার ভাগ 2। v1 সমান লেখা যায় v2 ভাগ 1000, তার মানে রো ভাগ 2 গুণ v2 ভাগ 1000 এর বর্গ, v2 ভাগ 1000 এর পুরোটার বর্গ। আমি v1 এর জায়গায় v2 ভাগ 1000 লিখেছি। এটা সমান হবে ছিদ্রটাতে চাপ, অর্থাৎ ছিদ্রটাতে বাহ্যিক চাপ যার মান 0 যোগ h2 কত, এখানে এই গভীরতা হলো h2, অর্থাৎ h2 হচ্ছে 0, কারণ আমরা ধরে নিয়েছিলাম ছিদ্রটা 0 উচ্চতায় করা হয়েছে, তাহলে এই টার্মটার মানও 0। এখন বাকি থেকে যাচ্ছে গতিশক্তির টার্মটা, গতিশক্তি অর্থাৎ রো v2 স্কোয়ার ভাগ 2। এখন আমরা প্রথমেই যা করতে পারি তা হলো, যেহেতু প্রত্যেক পদেই রো আছে, তাহলে দুই পাশ থেকে রো দিয়ে ভাগ করে আমরা বাদ দিয়ে দিতে পারি। এরপর সমীকরণের দুই পাশে 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে হবে 2gh যোগ v2 স্কোয়ার ভাগ 1000 এর বর্গ, অর্থাৎ 1 মিলিয়ন। 1 মিলিয়ন এটা সমান হবে v2 স্কোয়ার। এখন আমরা দুই পাশ থেকে v2 স্কোয়ার ভাগ 1 মিলিয়ন বিয়োগ করে দিলে ডানে থাকবে 0.99999 v2 স্কোয়ার। সংখ্যাটা একটু বড় হয়ে যাবে, আমরা সেটা না করে বরং একটু অন্যভাবে করি। এখন যদি v1 সমান সমান v2 ভাগ 1000 না হয়ে v2 ভাগ 1 মিলিয়ন হয়, তাহলে কিন্তু তার বর্গ অর্থাৎ এই টার্মটা খুব ছোট হয়ে যাবে, অর্থাৎ এই টার্মটার কোনো গুরুত্বই থাকবে না। এই টার্মটা খুব ছোট, আমরা এটাকে এমনিতেই বাদ দিয়ে দিতে পারি জটিলতা এড়ানোর জন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি এই হরের সংখ্যাটা খুবই বড়, তার মানে ছিদ্রটার ক্ষেত্রফল উপরের তলের ক্ষেত্রফলের তুলনায় খুব ছোট। এটা অনেকটা একটা বড় হুভার ড্যাম বা বড় একটা বাঁধের মধ্যে একটা ছোট্ট ছিদ্র করার মতো। বাঁধটা একটা বিশাল হ্রদকে ঘিরে আছে ও এটা সেই বিশাল বাঁধে খুব ছোট্ট একটা ছিদ্র, তার মানে ছিদ্রটা তরলের পৃষ্ঠতলের তুলনায় খুব ছোট। এবং এই অ্যাজাম্পশন তখনই প্রযোজ্য যখন ইনপুট ক্ষেত্রফলের চেয়ে আউটপুটের ছিদ্রের ক্ষেত্রফল খুব ছোট হবে। তাহলে এখন আউটপুট বেগ কত? যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে v2 সমান হবে √2gh। তাহলে এটাই হলো আমাদের আউটপুট বেগ। এখন প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি ছিদ্রটা দিয়ে বের হবে, এটাকে বাইরে বের হওয়া একটা পানির কলাম ধরে নেওয়া যায়। পানির কলামের দৈর্ঘ্য হলো বেগ গুণ সময়, ও কলামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে আউটপুট ক্ষেত্রফল a2। তাহলে আমরা এখন বের করতে চাই প্রতি সেকেন্ডে নির্গত পানির পরিমাণ বা ফ্লাক্স। ফ্লাক্স আর সমান হবে ছিদ্রটার ক্ষেত্রফল a2 গুণ ছিদ্র দিয়ে আউটপুট বেগ সমান সমান a2 গুণ √2gh। এটা ব্যবহার করে আমরা পরে বিভিন্ন সমস্যার সমাধান করব, যেখানে আমাদের আসল মানগুলো জানা থাকবে। সময় নেই, পরে ভিডিওতে দেখা হবে।